Dr. Nafisa, for your nice presentation. Now, I humbly request to our Honorable Director Sir to say something for embodize the presentation. Topic is definitely this topic. আমরা অনেক কিছু জানলাম, অনেক কিছু জানি, কিন্তু প্রতিকার নাই, কারণ আমরা নিজেরাই ভালো। নিজেরা যদি ভালো না হই, তাহলে কোনো কিছুই ভালো হবে না। বিএসটিআই তাদের একটা পরিসংখ্যানে বলছে, স্ট্যাটিস্টিক্সে 72% of the foods are adulterated. কিছু না কিছু adulteration পাতা আছে। তাহলে আমি আপনি কি কনজিউম করবো? অন্য কোথাও তো এগুলো নিয়ে চিন্তা ভাবনা কেউ করে। 2007-08 সালে বেবি ফুডের মধ্যে মেলামাইন দিয়েছিল। মেলামাইন একটা ল্যাক্টোজেনাস প্রোডাক্ট, কিছু প্রোটিন থাকে, নিজেদের শিশু খাদ্যের প্রোটিনের পরিমাণ বেশি দেখানোর জন্য এটা দিয়ে দিল এবং তাতে রেনাল ফেলিওর ডেভেলপ করলো। সারা পৃথিবী শুদ্ধ বাচ্চাদের সমস্যা শুরু হলো এবং এটা শুরু করলো চায়না। আমাদের দেশে আমরা এমন কিছু পাবো না যেটা কন্টামিনেটেড না। আজকে সকালে পেপারে দেখলাম যে এক প্লেট, এটাকে কি বলে, ফুচকা, ওতে 7,000 জীবাণু আছে। এক প্লেট ফুচকাতে 7,000 জীবাণু আছে এবং সেগুলো মূলত হচ্ছে ইকোলাই, মলমূত্র সম্পর্কিত। কিভাবে কি হবে? ফরমালিন ছাড়া মাছ হবে না, কোন ফল ফরমালিন ছাড়া হবে না। তাহলে আমরা খাবোটা কি করবো? তাই আমাদের তো সবার জমি নাই ফার্মিং করবো, সেখান থেকে নিয়ে খাওয়া। সেই জন্য এগুলো আলোচনা করা যায়, সমালোচনা করা যায়, কিন্তু প্রতিকার করা যাচ্ছে না। আর কারণ হচ্ছে আমরা ভালো না। আমি তো জানি এটা প্রতিকার, আমি কেন এটা করি? ইভেন ঔষধ, জীবন রক্ষাকারী ঔষধ, এটাতে দেখা গেছে অ্যাডাল্টারেশন। আমাদের 2-3টা কোম্পানি বন্ধ হয়ে গেছিল শুধুমাত্র পুরোই ফলস। WHO নতুন জায়গায় তারা সাপ্লাই দিচ্ছে, পুরাটাই ফলস। তাহলে তো মানুষ কি করবে? কোনো কিছুই বেসিক্যালি অ্যাডাল্টারেশন মুক্ত না। এখন এটা থেকে বাঁচার কি উপায় আছে? ও সচেতনতার কথা বলছে, আমি সচেতন হলে তো না, আপনি তো সচেতন না। যে তৈরি করতেছে, যে বিক্রি করতেছে, সে তো সচেতন না, তাহলে তো হবে না। সুতরাং যতটুকু পারা যায় ততটুকু দূরে রাখা। সেটা কিভাবে? যাই চুপ বয়েল খাবার যদি আমরা খাই, তাহলে পরে সেখান থেকে আমাদের কন্টামিনেশনটা কম হবে আশা করা যেতে পারে। আর ফ্রেশ ওভেন ফ্রেশ, যেটাকে আমরা বলি ওভেন ফ্রেশ খাবার, রিলেটিভলি লেস কন্টামিনেশন। কিন্তু এনভায়রনমেন্ট কি করবে? সমস্ত গ্যাসোলিন থেকে লিড আসতেছে, যাচ্ছে, ওয়াটার কন্টামিনেটেড,
ওয়াটার বোধহয় ইকোলাই 3টারও বেশি থাকতে পারবে না, সেখানে আমাদের প্রায় সব ওয়াটার ইকোলাইয়ের ঘনত্ব হচ্ছে বেশি। আর এই ইকোলাই আপনি ইউরোপে যান ট্যাপের পানি কিছু হবে না। আর এখানে ট্যাপের পানি ফেলে পরে আপনি অ্যাম্বুলেন্স পাশের সামনে তা করায় রাখেন। কিভাবে কি করবো আমরা? তবুও আমরা বেঁচে আছি। আমাদের ইমিউন সিস্টেম গুলো অন্য জায়গা থেকে কোথাও ভালো, যার জন্য আমরা এখনো ঠিকই আছি, বেঁচে আছি। পার্সোনাল হাইজিন বলতে আমাদের কিছু নাই। যারা ফুড তৈরি করে, ফুড সাপ্লাই করে, পরিবেশন করে, তারা কেউ হাইজিনিক না হবে না। কিছুদিন আগে আপনারা জানেন নর্থ বেঙ্গলের অনেক মানুষ মারা গেল, বিশেষ করে টনসিল করতে যে সার্কামসিশন করতে যে পরে দেখা গেল অ্যানাস্থেটিক্স এর মতো সমস্যা। কে সাপ্লাই করছে? গভর্নমেন্ট সাপ্লাই। এগুলো একটু খুব কঠিন। সবার আগে দরকার আমি ভালো, আমরা ভালো, তাহলে আমাদের এই ভোগান্তিগুলো কম। এখন যদি স্পেসিফিক্যালি এই নিয়ে কোনো কারো প্রশ্ন থাকে তাহলে সেদিন নিয়ে আলোচনা করা যেতে পারে। এখানে ফ্যাটের কথা বলছে, ঘির কথা বলছে, ঘি তো পুরাটাই সমস্যা। দুধই নেই, ঘি বানানো করে ফেলছে। এখন আমাদের সবাই জানি আমরা ফ্যাট 3 ধরনের, একটা স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড আর ট্রান্স ফ্যাট। ট্রান্স ফ্যাট গুলো ইউজ হয় বেকারিতে এবং যথেষ্ট পরিমাণ। সুতরাং বেকারি খাবারগুলো আমাদের কমায় করতে হবে। মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্টস এর মধ্যে মেলামাইনের পরিমাণটা এখন কিছুটা হলেও রেস্ট্রিক্টেড হয়েছে, সেটা দেখা যেতে পারে। কিন্তু আপনি ফরমালিন যুক্ত মাছ মাংস যদি খান, এটা হবে। তার চেয়ে বড় সমস্যা এখন যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে অ্যাকোয়াটিক অ্যানিমালস এবং ফার্মস। মুরগির ফার্ম বা এইসব ফার্ম যে খাবারগুলো দিচ্ছে সেগুলো কন্টামিনেটেড এবং সেগুলো তো আমরা খাচ্ছি। এবং সেগুলোকে যদি আমরা যথেষ্ট পরিমাণে সিদ্ধ না করি তাহলে কিছু না কিছু আসবে। সারা পৃথিবী জুড়ে জাপানিজরা তো কোনো কিছুই রান্না করে না, সুশি সব ফ্রেশ কেটে কেটে নিয়ে খাচ্ছে, মাছও ফ্রেশ, মাংস ফ্রেশ, কাঁচা। সমস্যা তো ওদের হয় না, কারণ ওরা 100% নিশ্চিত যে এটা দিয়ে কোনো সমস্যা হবে। আমরা তো কবে হইতে পারবো সেই পর্যায়ে, কবে যেতে পারবো? আমরা সবসময় নিজেদের বেনিফিট করি, অন্যের কি হবে সেটার প্রতি আমাদের বিন্দুমাত্র আগ্রহ নেই। ওয়াশরুমটা ইউজ করি আমরা, কথার কথা বলতেছি, নিউর মাইন্ড অ্যাজ ইফ আমি লাস্ট পারসন, আমার পরে আর কেউ যাবে না। অথচ সারা পৃথিবী আমি একটু জিনিস জানতে চাইতেছি। একটা হলো যে স্যার ইনফরমেশন পেলাম এগুলো কি স্যার কমিউনিটি মেডিসিন বা আমাদের দেশে কোনো স্টাডি নাই, আমরা কি ভয়াবহ অবস্থায় আছি, এটার ইনফরমেশনের উপরে কোনো স্টাডি আছে কিনা স্যার শেষ করে পরে একসাথে উত্তর দিন স্যার। এই একটা আর স্যার আরেকটা হলো মানে কমিউনিটি মেডিসিনের কি মেসেজ আমাদের ব্যাপারে আর কি, আমাদের হাসপাতাল বা আশেপাশের অবজারভেশনে আপনাদের কি মেসেজটা এটা স্যার। আর স্যার বলতেছিল কিডনি সমস্যা, লিভারের সমস্যা, হার্টে কি প্রবলেম হইতেছে স্যার? এই তিনটা কোশ্চেন। So thank you, Dr. Tumal Ahmed, for your nice question. So যেটা অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে কিন্তু আমরা এটাই আমরা দেখেছি যে আমরা ডেটাটা সংরক্ষণ করি না, রাখি না। কিন্তু পাবলিক হেলথ ইনস্টিটিউট থেকে যে ডেটাটা আমরা পেয়েছি সেখানে সবচেয়ে আমাদের দেশে যে অ্যাডাল্টারেশন হচ্ছে, সবচেয়ে বেশি অ্যাডাল্টারেশন হচ্ছে ঘি, নেক্সট হইতেছে গুড়, জাগারি অ্যান্ড দেন হানি। এছাড়া সুইট, টার্মারিক, সল্ট, চাইল্ড ফুড, চিলি, ধনিয়া, soybean oil, mustard oil, everything is adulterated. And this is the data from
আমি বিজ্ঞানগুলো বললাম না, ডেটা ফ্রম পাবলিক হেলথ ইনস্টিটিউট। এছাড়া কিছু স্টাডিও আছে, স্টাডি রিপোর্ট আছে, রেফারেন্সের আছে, দেখাইছে যে বুড়িগঙ্গা শীতলক্ষাতে যে কন্টামিনেশন, হ্যাঁ সেটা আমরা যদি কেউ যাই তাহলে পরে কিন্তু লঞ্চে উঠলেই নিচের পানিটা দেখলে বুঝতে পারি যে কালো কুচকুচে রয়ে গেছে। তো আমি আরেকটু বলতে চাই যে আমি আমার বাসাতে আজকে নতুন 7-8 দিন আগে যে আনারস আছে, পাইনাপল, এটা ছোট ছোট গুলো যেগুলো, এগুলো কিনা এখনো 2টা রয়ে গেছে, কিচ্ছু হয়নি, এখনো পচে নেই। হ্যাঁ, তার মানে কিন্তু আমি ফরমালিন দেওয়া। হ্যাঁ, ফরমালিনে এখন সবজি, শাক সবজি, ফ্রুটস, এইগুলো সবগুলো কি করে ওরা বালতির মাঝখানে নিয়ে খালি ওই সারাদিন একবার গোসল করে নিয়ে, হ্যাঁ গোসল ধারে নিয়ে চোবাইয়ে আসলে আর এগুলো নষ্ট হচ্ছে। তার সামনে কিন্তু আমাদের সিজন আসতেছে, যে আমের সিজন এসে হইতেছে, আম পাকানোর রিপেনিং এজেন্ট যেগুলো দেওয়া হয়, ক্যালসিয়াম কার্বাইড। হ্যাঁ, ক্যালসিয়াম কার্বাইড, এখানে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বাইডটা কি একটু জানা দরকার আমাদের। ক্যালসিয়াম কার্বাইডটা গোটি আকারে একটা শরীর, এটা ওই ফলের ভিতরে রেখে দেওয়া হয়, এখান থেকে গ্যাস প্রডিউস হয় এবং তাপে অনেক তাপ সৃষ্টি হয়, এসিটাইলিন গ্যাস ফর্মেশন হয়। দিস এসিটাইলিন গ্যাস কাম হয় in contact with moisture, then কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে এটা এসিটাইলিন ইথানল একটা কেমিক্যাল পয়জনাস সাবস্টেন্স তৈরি করে, এটা ওই ফলের উপর যে আস্তরণ করে, এটাই খুব ক্ষতিকারক। তো এখন আমি ওভারঅল হেলথ ইফেক্ট এখানে আমাদের ডক্টর নাফিসা বলেছে, এরপরেও একটু এনরিচ করার জন্য আমি রিকোয়েস্ট করবো আমাদের অনারেবল প্রফেসর আমিনুল ইসলাম ভাইকে। ওই যে হার্টের একটা কথা আছে, হার্ট ইফেক্ট অন হার্ট এন্ড আদার সিস্টেম। আমি ছোট ছোট কয়েকটা কথা দিয়ে বলি। আমার জীবনের দুটো জায়গায় গিয়ে আমি খুবই অ্যামেজড হয়েছি এবং আমার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে যে কথাটা বের হয়েছে সেটা বলি। সেটা সম্ভবত 1997-এ আমি ফ্রান্সের ভার্সাই নগরীতে যাই। তো সেখানে ভার্সাই প্যালেসটা পৃথিবীর একটা বিখ্যাত প্যালেস। সেই প্যালেসের সামনে যে বাগানটা আছে, গার্ডেন, একটা লেক মাঝখানে, লেকটা হলো প্রায় 3 কিলোমিটার লম্বা, 1 কিলোমিটার চওড়া, আর তার পাশে 2টা বাগান আছে 3 কিলোমিটার করে। তো ওইটাতে ঘাট থেকে যখন যে বাগানের লেকে নামি এবং টোটাল সিনারিওটা এরকম ছিল, আমার কাছে মনে হচ্ছিল বেহেস্ত মনে হয় এরকমই। এটা হলো বিদেশের গল্প। আরেকটা হলো আমার টাঙ্গুয়ার হাওড়ে যাওয়ার হবি, মানে প্রায় ফ্রিকুয়েন্টলি যাই, বর্ষাকালেও যাই এবং আমি শুকনাকালেও যাই। গত বছরের আগের বছর গিয়েছি হলো বৈশাখ মাস, ঠিক বৈশাখ মাস। তো যাওয়ার পরে ওর যে সারাউন্ড, তখন তো শুকনা, একদম নিচের দিকে একটু পানি, মানে ঢোকার পরে এরকম একটা দৃশ্য দেখলাম, এত ঘন সবুজ, মনে হয় যেন একটা ঘন সবুজের কার্পেট বিছানো পুরো অঞ্চলটাতে, এবং সুন্দর কালেম পাখিগুলো সেই তার পাশে পানির একদম কিনারে এসে খাবার খাচ্ছে। এটা দেখে আমার মনে হয়েছে যে মনে হয় বেহেশত মনে হয় এত এরকমই হবে, এবং আমি জাস্ট রীতিমতো শুয়ে পড়ছি। এটা বলার উদ্দেশ্য যে আমাদের দেশে এরকম অনেক বিউটিফুল এবং খুবই নির্মল স্পট আছে যেগুলো আসলে আমাদের কাছে আনএক্সপ্লোর্ড। এবং বান্দরবন হলে এমন একটা জায়গা, অথবা পুরো পাহাড়ি অঞ্চলটায়, বিশেষ করে বান্দরবনটা, এই বান্দরবনের গভীরে যে না গেছে সে অনুভব করতে পারবে না ইটস রিয়েলি হাউ বিউটিফুল ইট ইজ, হাউ পারফেক্ট দ্য ওয়েদার ইজ। এই জন্য আমি মনে করি আমার বিদেশ খোঁজার দরকার নাই, আমাদের দেশে এমন অনেক ভালো ভালো স্পট আছে যেগুলো আমাদের মাইন্ড ব্লোয়িং অ্যান্ড মানে হেলদি প্লেসেস। তো আমার যেটা মনে হয়েছে, আমি টোটাল বিষয়গুলো যদি চিন্তা করে দেখি, আসলে উই আর ইন ভেরি ডেঞ্জার। কি করবো আমরা, হাউ টু রিডিউস অল দিস থিংস। এখন যেই জিনিসটা হলো যে কোনো খাবারই আমার অভ্যাস বেশি করার দরকার নেই, অল্প অল্প করে খেতে হবে। আমার একটা খাবারের প্রতি প্রচুর ফ্যাট আছে, যেমন আমি হয়তো এই খাবারটা অনেক বেশি খাই, এটাকেও কাট শর্ট করতে হবে, সো দ্যাট কনজামশন অফ টক্সিনস আমাদের কম হবে। এইটা এখন রিয়েলি ফ্রেশ খাবার খোঁজা এটা অসম্ভব। কেন? মূল প্রবলেমটা কিন্তু আসলে আমাদের অ্যাওয়ারনেসে না, মূল প্রবলেমটা হলো কৃষকদের অ্যাওয়ারনেস।
পেস্টিসাইড ইউজ কিন্তু নিষিদ্ধ না, কিন্তু হিসাবটা হলো যে একটা পরিমাণ ধরে দেওয়া আছে যে এতটুকু জমিতে এতটুকু পেস্টিসাইড লাগবে, কিন্তু আমাদের কৃষকরা কখনোই কোনো মাপের ধার ধারে না। মন চাইলে এতটুকু দিব, এতটুকুই দিয়ে দিব, আমার বাপদাদা এতটুকু দিয়ে করছে, আমি এতটুকু দিব। ইভেন এটা যে তার নিজের জন্য ডেঞ্জার, যেটা মাস্ক পড়তে হবে, এটাও তারা করে না। তাহলে এইরকম মানুষগুলোকে কিভাবে অ্যাওয়ারনেসের আওতায় আনবে? যার ফলে এখন আমরা কিভাবে করবো ওই ডু নট নো, এটা আমার কাছে একটা বিগ কোয়েশ্চেন। তা আমার কাছে একটাই জিনিস মনে হয়েছে যে অল্প কনজামশন করাটাই ভালো এবং আর্টিফিশিয়াল খাবারগুলোকে অ্যাভয়েড করা বেটার। যেমন আমি যদি গুড়ের কথা বলি, খেজুরের রস আমাদের যদি গ্রামে একটা লিঙ্কস আপ থাকে, আমি কিন্তু সারা বছরের খেজুরের রসটা আমি কিন্তু জোগাড় করতে পারি। ওদেরকে যদি বলি তুমি ফ্রেশ রসটা জোগাড় করে আমাকে একটু ঘন সিরাপ করে দাও, সেটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিলে কিন্তু আমি সারা বছর কনজামশন করতে পারবো। ইট উড বি ফ্রেশ। গুড় তো আমরা খাই, ইট উড বি ফ্রেশ। চালের জোগাড়টা আমরা কিন্তু গ্রামে ইচ্ছা করলে চালের সংস্থানটা করতে পারি। আমাকে একজনে নিজে চাল সারা বছরের চাল দেয়, সারা বছর 1 বছর 6 মণ করে চাল আমাকে দেয়। সে নিজের জন্য চাষ করে, আমার জন্যও করে, সে এটা প্রসেস করে সে আমাকে দিয়ে দেয় এবং এটা ফ্রি অফ কস্ট। সারা বছরের চালের সংস্থান আমার হয়ে গেল। এরকম প্রচুর সবজি নিজের জন্য করে আমাকে এটা দিয়ে যায়। তো যাই হোক, তো এখন এটা আমরা মনে হয় লিঙ্কস করলে আমরা কিন্তু করে নিতে পারি ইচ্ছা করলে। গ্রাম থেকে কিছু জিনিস, তো গ্রাম থেকে জোগাড় করলেই যে সেটা ফ্রেশ হবে তা কিন্তু অনেক সময় না। এখন আরেকটা থ্রেড যোগ হয়েছে যে দেশি মুরগিগুলাকে, দেশি হাঁসগুলাকে ফার্ম ফিড দিয়ে দেয় তারা ঝামেলা এড়ানোর জন্য। আলটিমেটলি লাভ হইল, আলটিমেটলি কোনো লাভ হইল না। এই জন্য আমার মনে হচ্ছে কম কনজামশন করাই ভালো। আর লাস্টে একটা মানে বার্টন রাসেলের একটা কথা দিয়ে শেষ করি। বার্টন রাসেল ব্রিটেনে একটা পাবলিক হলে বক্তৃতা দিচ্ছে, এখানে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। সবাই খুব মনোযোগ দিয়ে শুনছে যে পৃথিবী গোলাকার নিয়ে আলোচনা হচ্ছিল, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছিলেন। তার বক্তৃতা শেষ, হঠাৎ করে একজন ব্রিটিশ বয়স্ক মহিলা দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, কি রাবিশ ননসেন্স তুই কথা বলতেছে, পৃথিবী কখনোই গোলাকার না, পৃথিবী একটা প্লেটের মতো এবং একটা গরুর সিংহের মধ্যে দাঁড়ায় আছে। দ্যাট ইজ আওয়ার কান্ট্রিজ কনক্লুশন। হোয়াট এভার ইউ সে, হোয়াট এভার ইউ ডিড, আমাদের দেশের মানুষ শেষ অবস্থায় কিছুই হইতো। সো মানে কনক্লুশন হলো না খায় মরার চেয়ে খায়া মরা ভালো, এইগুলো আমাদের দেশের কনক্লুশন। আচ্ছা স্যার, আমি অ্যানাউন্সমেন্টটা করে দিই স্যার। তাহলে সাইন্টিফিক হওয়ার কোনো সুযোগ নাই এখন, আসলে কি করবা তুমি? আমাদের রিসোর্স পার্সন থেকে কেউ যদি কিছু বলতে চাও করার জন্য বলতে পারো। রিসোর্স পার্সন না স্যার, ওই আমার অ্যানাউন্সমেন্ট আমি বলে দেয়, আমার মাইক দিব না। আমাদের পরবর্তী সেমিনারটা হবে অপথলমোলজি আর স্যার আছেন। এরপরে হলো খুব বড় একটা সেমিনার হবে, কার্ডিওলজি অ্যারেঞ্জ করবে, ঢাকা থেকে আমাদের গেস্ট আসবেন, নাউন গেস্ট। হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার অফিসারকে এই সুন্দর প্রেজেন্টেশনের জন্য। আজকে আসলে মানে টোটাল প্রেজেন্টেশনটাই গুছিয়েছেন আমাদের ইউনুস স্যার। থ্যাংকস টু ডক্টর ইউনুস স্যার। আর আমিনুল ভাই যেটা বলেছেন যে বাঙালি আসলে স্যার কিছু হয় না, বাঙালি এভাবেই চলছে, এভাবেই চলবে। আর সচেতনতা যেটা স্যার করিমদার স্যার যেটা বললেন যে নিজেদের সচেতন হতে হবে, আসলে আমাদের সচেতন হতে কোনো লাভ নেই স্যার। প্রচলিত আইন বা নিয়মকানুন যেটা আছে সেটা প্রপার ইউটিলাইজেশন এবং মনিটরাইজেশন কোনোটাই হচ্ছে না, ওইদিকে স্যার আসলে খেয়ালটা রাখা উচিত। আর ইসলামিক নিয়মকানুন অনুযায়ী রাসেল যেহেতু স্যার কোশ্চেন করছে, সেই জন্য স্যার রোজা রাখাটাই সর্বোত্তম স্যার। তোমাদের অনেক কোশ্চেন করার সুযোগ ছিল, অনেক কোশ্চেন করার সুযোগ আছে দুনিয়া লেভেল থেকে। আচ্ছা, আরেক এই তো ছোট আমি একটা কথা বলিয়ে দিই। লোকজন বলতে চাই স্যার বলছেন শেষ কমেন্ট যেটা যে ঘর থেকে শুরু, কিন্তু ঘর থেকে শুরু হোক সেটা কি হয়, সেটাও একটা সমস্যা। আমি তো বলি যে আমার কাছে তো ডাক্তারের বাচ্চা নিয়ে আসে সবাই, বিশেষ করে সার্কামসিশনের জন্য আসে।
কারণ কিন্তু আন্ডার ওয়েট পাই না, সব ওভারওয়েট। 4 মাসের বাচ্চা 11 কেজি ওজন, বলে যে বাচ্চা খায় না। আবার যদি আপনি বলেন যে আপনার বাচ্চা তো এমনি মোটা, 7 দিন না খেলে ভালো, কেসার কোনো দিন আসবে না, এই বাচ্চা স্যার তো নজর দিচ্ছে। এগুলো হলো বাস্তবতা। আর আমার যেটা মনে হয় সেটা হলো যে আগে যেটা হয়েছে কি, যে আমরা মায়ের পিছনে করতাম, আমার ক্ষুধা লাগছে খেতে দাও, আর এখন মাও পাড়া করে বাচ্চা দিচ্ছে, কখন খাবে, খায় না কেন। আমি আমার নিজের কথা বলি, আমাকে প্রায় টেলিফোনে বলে বাচ্চা কিছু খাচ্ছে না, তা আমি মনে বলি 7 দিন না খাক না, তাতেও কিছু হবে না। সেটা এত অভিজ্ঞ কেন? কিন্তু এই কথা বলা যায়, এই কথা বলা যায়। এখন একটু তো আসছেই, তো যেটা আমি শেষে বলবো যে সচেতনতা একটা নিজের থেকে, সেটা তো কঠিন, যেটা বললাম সেটা কঠিন। আমরা ছিলাম ন্যাচারাল স্টুডেন্ট, এখন সব কিন্তু আর্টিফিশিয়াল স্টুডেন্ট। দেখেন যারা ডাক্তার আছে তাদের বাচ্চাদের টিউটরের প্রতি টিউটর, বইয়ের বোঝায় তাদের ঘাড় বাঁকা হয়ে যাচ্ছে, আর রিক্সা যাচ্ছে। আমি সেদিন ঢাকায় গেলাম, দেখি একটা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, মেয়েটা এসএসসি পরীক্ষা দিবে, মোটরসাইকেলে বসে 2 হাত ছেড়ে এসে বই দেখতেছে। আমি মনে বলি যে এই বইটা যদি মা তুমি আগে দেখতে, তাহলে বোধহয় আজকে এরকম দেখতে হতো না। আর এই দেখে যে কি হবে তাও জানি। এই হলো বাস্তবতা, যেটা বলবো। এখন এটা সমাধানে যে কিছু বলে গেছে, আমি যেটা বলবো সেটা হলো যে কিছু ফ্রুটস আছে, বাইরের ফ্রুটসের প্রতি আমরা একটু ঝোঁকটা কমাই, তাতে দেশও বাঁচবে, আপনিও বাঁচবেন। 1 2 নম্বর হলো যে আমাদের যেসব ফলগুলো আছে, আমাদের দেশে কিন্তু প্রচুর ফল আছে, ভালো ফল আছে। এই ফলগুলো যখন সিজনাল আসে তখন যদি খায়, তখন কিন্তু অ্যাডাল্টারেশন কম হয়। এটা অ্যাডাল্টারেশন, যেমন এখনকার দিনে আম যদি খোঁজেন তাহলে সেটা অ্যাডাল্টারেশন। কিন্তু যখন তরমুজ প্রচুর তৈরি হয়, 30 টাকা কেজি তরমুজ, তো ওটারে কি দিয়ে অ্যাডাল্টারেশন করবে? ইনজেকশন দিবে, কি দিয়ে দিবে? ওই টাকাও তো উঠবে না। যখন বেশি হচ্ছে, যখন বেশি হচ্ছে সিজনাল ফ্রুট, এই সিজনাল ফ্রুট কনজিউম করা দরকার। আর বাইরের খাবার বন্ধ করা দরকার। বাইরের খাবার বলে খায় না, বাইরের খাবার খাইতো বলে হ্যাঁ দোকানের খাবার খায়, যদি দোকানের পানি দোকানের খাবার বন্ধ করে ঘরের খাবার খাওয়া করে, ওটা লাভ হবে। এই জন্য আমরা সবাই সচেতন হই। থ্যাংকস অল। থ্যাংক ইউ প্রফেসর লুকমান স্যার। জুনিয়র থেকে একটু কথা আমি একটু বলিনি। আমি চেম্বারে একদিন একটা বাচ্চা রুগী নিয়ে আসছে, আইসা বলতেছে যে তার প্রস্তাবে একটা ইনফরমেশন জুনিয়রদের জন্য, রক্ত যাচ্ছে। হ্যাঁ, রক্ত যাচ্ছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি একটা বোতল দিলাম যে আপনি একটু প্রস্রাব করে নিয়ে আসেন। তো প্রস্রাব নিয়ে আসলে আমি দেখার পরে এটা দেখে রক্তের মধ্যে আমার মনে হলো না। তখন আমি একটু হিস্ট্রি নিলাম যে বাচ্চা কি খাইছে, আজকে কি খাইছে, গতকাল কি খাইছে, কি খাওয়াচ্ছে। আমার টার্গেটটা ছিল এই ওয়াটারমেলন। হ্যাঁ, তো বলতেছে যে হ্যাঁ তরমুজ খাওয়াইছে। হ্যাঁ, যে তরমুজ খাওয়াচ্ছে। আমি শুনে তো এটা রক্ত যাচ্ছে না, তরমুজটাই ভেজাল ছিল, ওটার ভিতরে রং ছিল, কাজে চিন্তার কোনো কারণ নাই। কিন্তু জুনিয়রদের যদি একটা ইনফরমেশন দিতে, তোমরা মনে করো না যে এই প্রস্রাবে এরকম লাল রক্তের মতো দেখা যাচ্ছে বলে যে রক্ত যাচ্ছে, তা কিন্তু না। So thank you for patient hearing. I would like to conclude this session now. Thank you.